নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। এর আগের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম যে একটা ইএমসির প্রোগ্রামিংয়ের কেন প্রয়োজন হয়, তাছাড়াও ইএমসির ভেতরে কি থাকে, কিভাবে সেই প্রোগ্রামগুলোকে সাজানো হয়, তো কতগুলো পার্টে হয় এবং কোন কোন সেক্টরেতে ইউএসবি দিয়ে আমরা ফ্লাশিং করতে পারি এবং কোন কোন সেক্টরকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে রিপেয়ার করা হয়, এই বিষয়গুলোকে ডিফারেন্স আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আর তাছাড়াও আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি যে একটা ইএমসির কেন প্রোগ্রামিংয়ের প্রয়োজন পড়ে। তো আজকে সেই রিলেটেডই আরেকটি ভিডিও নিয়ে আসছি যেখানে প্রবলেম রিলেটেড। এর আগের বারে যেমন আপনাদের কাছে বলেছি যে ইএমসির কেন প্রয়োজন পড়ে প্রোগ্রামিং করার, তো এইবারে বলবো এটাও ঠিক ইএমসিতে কেন প্রয়োজন পড়ে প্রোগ্রামিংয়ের। তো দেখুন, এটা একটি প্রবলেম সলভিং ভিডিও। তো আমি ভিডিওটাকে খুব সংক্ষেপে করব এবং খুব মনোযোগ সহকারে শুনবেন যে আপনাদের কাছে কোনো না কোনো ফোন আসে, যেই ফোনগুলোকে যখন আমরা সাধারণত ডেড অবস্থায় আসে, মানে কোনো রকম স্ক্রিন লাইট জ্বলছে না, রিস্টার্ট হচ্ছে না, সম্পূর্ণ ডেড। তো ডেড অবস্থায় যখন আসে তখন আমাদের মাথার মধ্যে প্রথম যে ধারণাটা আসে যে এটা হয়তো সফটওয়্যার রিলেটেড প্রবলেম। কারণ আপনারা সাধারণত চার্জিং দিয়ে দেখে নেন, চার্জিংয়ে আপনার অ্যাম্পিয়ার শো করে যায়, সেখানে 900 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ নিয়ে নেয় এবং কখনো কখনো দেখবেন যে হয়তো ভাইব্রেশনও করে, কিন্তু তারপরেও ফোন চালু হচ্ছে না। তো প্রথমেই যেটা মনে পড়ে যে এটা আপনার সফটওয়্যারের প্রবলেম। তো আপনি যখন সফটওয়্যার যদি আপনি করেন, নিজে যদি সফটওয়্যার করেন, তো যখনই আপনি পিসি পয়েন্টে লাগাবেন, তো পিসিতে লাগানোর সাথে সাথেই আপনারা সাধারণত জানেন যে কোয়ালকম ফোনকে যখনই আপনি সফটওয়্যার করতে যান তো ইডিএল মুডে দিতে হয়। তো ইডিএল দুভাবে মুডেতে যাওয়া যায়, এটা আপনারা যারা সফটওয়্যার করে তাদের নিশ্চয়ই জানা আছে যে ইডিএল করতে গেলে হয় ইডিএল কেবল আছে যেখানে ফোন খোলার কোনো প্রয়োজন পড়ে না, আপনি ইডিএল কেবল লাগিয়ে এবং সেখানে একটি সুইচ আছে, সুইচটা প্রেস করলে ইডিএল মুডে চলে যায় ফোন। আর না হলে ফোনকে খুলে দুটি টেস্ট পয়েন্ট থাকে, সেই টেস্ট পয়েন্টকে শর্ট করে যখন ইউএসবি লাগাবেন তখন ইডিএল পোর্ট শো করে। এটা আপনাদের যারা তো সফটওয়্যার করে তাদের মধ্যে ধারণা আছেই, আর যারা সফটওয়্যার করে না তারাও সাধারণত গিয়ে দেখবেন যে যেখানে আপনারা সফটওয়্যার করুন না কেন সেখানে আপনার ফোনকে খুলে দুটি পয়েন্টকে শর্ট করে আপনার ইডিএল কানেকশন করা হয়। কারণ সফটওয়্যার যখন ফ্লাশিং নেবে কোয়ালকম ফোনের ক্ষেত্রে সেখানে ইডিএল কানেকশন অবশ্যই মাস্ট। ইডিএল কানেকশন না হলে আপনার সফটওয়্যার নেবে না। তো আপনারা দেখবেন একটা সবথেকে ভালো প্রবলেম, মানে এটা লক্ষ্য করে থাকবেন যে কোনো ফোনেতে আপনি কোয়ালকমের কোনো ফোনের কথা বলছি আমি, কিন্তু এখানে শুধু আজকে কিন্তু কেবলমাত্র কোয়ালকম ফোনের বিষয়ে আমি কথা বলছি, তাই সবসময় মাথায় রাখবেন যে কোয়ালকম সিপিইউ এর ক্ষেত্রে। তো কোয়ালকম সিপিইউ এর মধ্যে আপনি ইডিএল পয়েন্ট করলেন না, ইডিএল পয়েন্ট দুটিকে শর্ট করলেন না, আর আপনি ইউএসবি লাগিয়ে দিলেন, দেখবেন অটোমেটিক একটা কোয়ালকম ইউএসবি ডায়াগনস্টিক পোর্ট তৈরি হয়ে যায়। দেখুন আমি পোর্টটাকে হাইলাইট করে দিয়েছি, এই যে এখানে আমার মাউস কার্সারের দিকে দেখবেন যে এইরকম একটা লেখা আছে কোয়ালকম HS.USB ডায়াগনস্টিক 900E কমন 4 পোর্ট। এখানে কমন 4 পোর্টের জায়গায় কমন 5 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে। তো এটা আপনার পিসির কোন কমন পোর্টে লাগাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। কিন্তু এই যে লেখাটা আসবে মানে USB ডায়াগনস্টিক 900E, এই পোর্টটা যদি এসে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সফটওয়্যার নেবে না। তো আপনি যদি এই রিলেটেড যদি ভিডিও দেখে থাকেন তো এখানে অনেকেই দেখিয়ে থাকবে যে এইখানে আপনার হয়তো মনে হতে পারে যে আপনার হয়তো আপনার পোর্টটা কোনো রকমভাবে হয়তো ডাইভার নিচ্ছে না, কারণ ইডিএল কোয়ালকম যে পোর্টটা দেখানো দরকার সেই পোর্টটা আপনার এখানে আসছে না। তো এটা না আসার জন্য আপনারা নানা রকমের পন্থা করে থাকুন বা করেছেন। তখন আপনাদেরকে আরও কোনো মনে হয়েছে যে এটা হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম, আপনার হার্ডওয়্যারের সিপিইউকেও হয়তো হিট দিয়েছেন বা অনেকে সিপিইউ চেঞ্জ পর্যন্ত করে ফেলেছে, মানে রিভলভ পর্যন্ত করে ফেলেছে, কিন্তু তারপরে সেট ফুললি ডেড হয়ে গেছে, এরকমটা দেখা যায়, কারণ এই প্রবলেম সলভ হয়নি। তো আমার এই নলেজ থেকে, দীর্ঘ 18 বছরের নলেজ থেকে আপনাদেরকে শেয়ার করছি, এই পোর্টটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনি ভাববেন যে আপনার ইএমসি কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে, বাট আপনার সিপিইউ সেকশন পর্যন্ত ওকে আছে। কেন আমি এই কথাটা বলছি, যদি আপনাদের স্কেমেটিক নলেজ থাকে এবং যদি আপনারা বুট সিকোয়েন্সটাকে বুঝতে পারেন, কারণ দেখবেন এখন বুট সিকোয়েন্স নিয়ে অনেক ভিডিও আছে এবং অনেকেই বুট সিকোয়েন্স নিয়ে কথা বলে যে যদি কোনো সেট ডেড হয়ে যায় সেখানে বুট সিকোয়েন্সের একটা বিশাল বড় রোল আছে। তো আপনি যদি কোয়ালকম বুট সিকোয়েন্স যদি আপনার কাছে থাকে এবং আপনি যখন দেখবেন যে সবার শেষে যখন পিএস হোল্ড তৈরি হয়ে যায়, সিপিইউ যখন পিএস হোল্ড তৈরি করে দেয় তারপরে পার্ট আসে সফটওয়্যারের, তাহলে আপনার সিপিইউ পিএস হোল্ড তৈরি করবে, তারপরে আপনার সফটওয়্যার কিন্তু তারপর থেকে স্টার্ট হবে। এই পিএস হোল্ড সিপিইউ তখনই করতে পারবে যখন আপনার সম্পূর্ণ পাওয়ার সেকশন, বুট প্রসেসিং, আপনার বাক ভোল্টেজ ওকে থাকবে, ক্লক সিগন্যাল ওকে থাকবে, তারপরেই কিন্তু আপনার পিএস হোল্ড সিপিইউ তৈরি করবে। এবং পিএস হোল্ড তৈরি করার পরে আপনার ইএমসি ভেতরে সফটওয়্যার থেকে আপনার ফোনটা চালু হবে। আর যদি আপনার এই মুহূর্তে ইএমসি কাজ না করে তাহলে কিন্তু পিএস হোল্ড তো তৈরি হয়ে যায় কিন্তু আপনার ফোন চালু হয় না। কারণ দেখুন যে মোবাইলের ইন্টারফেসটা ইউজ করছেন এটা সম্পূর্ণ সফটওয়্যার দ্বারা গঠিত, আপনার ভেতরে হার্ডওয়্যার প্রপারলি
ওয়ার্কিং মানে 100% ওয়ার্কিং করলেও যদি সফটওয়্যার না কাজ হয় সেক্ষেত্রে আপনার ফোনলি ডেড বলে মনে হবে। বাট এটা কিন্তু ফোন ডেড নয়, আপনার ফোনের মধ্যে সফটওয়্যারটা রান হতে পারছে না, সেই কারণে ফোন চালু হচ্ছে না, কিন্তু ফোন ভেতর থেকে হার্ডওয়্যারলিভাবে ওকে আছে। এই ওকে কন্ডিশনটা জানার জন্য আপনি কিন্তু সিপিইউ নিজের থেকে কোয়ালকম পোর্ট তৈরি করে দেয়। তো সিপিইউ কেন কোয়ালকম পোর্ট তৈরি করে এটা যদি আপনাকে এই মুহূর্তে বোঝাতে, এটা একটা বিশাল বড় লং চ্যাপ্টার। কারণ এখানে এই যে ভিডিওটা আজকে আপনাদের কাছে আমি বানাতে চলেছি, এখানে দুটি সেকশন আছে। এক হচ্ছে ইএমসি এর প্রোগ্রামিং এর দ্বারা প্রবলেম, আর একটা হচ্ছে ইএমসির পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। তো পাওয়ার সাপ্লাইয়ের যে প্রবলেম এটা সম্পূর্ণ হার্ডওয়্যার রিলেটেড, এটার জন্য আপনাকে আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে ইএমসিতে পাওয়ার সাপ্লাই কী কী প্রয়োজন পড়ে, আর যদি কোনো পাওয়ার সাপ্লাইয়ের কোন পয়েন্ট যদি মিসিং হলে কী প্রবলেম আসে, সেই নলেজটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা সম্পূর্ণ প্রোগ্রামিং রিলেটেড, যে আপনার ইএমসি যদি প্রোগ্রামিং ফেল হয়ে যায়, ভেতরে যদি ফ্রেমওয়্যার যে সফটওয়্যারটা আছে সেটা যদি উড়ে যায়, তারপরে কি সমস্যাটা তৈরি হবে। তো সেই বিষয়টাকে নিয়ে জানার জন্য ফার্স্ট যেটা যে আপনার দেখবেন যে কোয়ালকম পোর্ট তৈরি করে দেওয়া মানে কোয়ালকম HSS USB ডায়াগনস্টিক 900E কমন 4 এই পোর্টটা যদি তৈরি করে দেয় আপনার ফোনের মধ্যে, তো আপনি ভাববেন 100% আপনার ইএমসি ড্যামেজ হয়ে গেছে। এখানে ইএমসিকে জাস্ট তুলে আপনি প্রোগ্রামিং করে দেন, সেট আপনার 100% ওকে হয়ে যাবে, একদম 200% ওকে হবে যদি আপনার USB কোয়ালকম এই ডায়াগনস্টিক পোর্টটা শো করে যায়। তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ কাজটা করেছি, করে আমি রেডি করেছি, আমি আপনাদেরকে সেটাই দেখাবার চেষ্টা করব। তো ফার্স্ট দেখুন আমার কাছে একটা ফোন এসেছিল যেটা হচ্ছে Redmi 5। এটি একটি খুব পুরনো ফোন, কাস্টমার অনেক দিন ব্যবহার করেছে এবং তার সঙ্গে কিছুটা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যার জন্য কাস্টমার এখন চাইছে যে ফোনটাকে রেডি করতে। তো আমি আপনাদেরকে এই ফোনটা কিভাবে আমি রিকভারি করেছি সেই প্রসেসটাই জানাবো। তো নেক্সট স্টেপে ফার্স্ট আমার প্রবলেম হচ্ছে ফোন যখন আমার হাতে এসেছে এবং হাতে এসে আমি আগে ফার্স্ট চেক করে নিয়েছি যে ফোনেতে চার্জিং নিচ্ছে কিনা। যখন দেখলাম যে চার্জিং আমার 1 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জিং নিচ্ছে, তারপরে আমি কোয়ালকম পোর্ট চেক করেছি। তো কোয়ালকম পোর্টে জাস্ট এই প্রবলেমটা আসা মাত্রই আমি বুঝে নিয়েছি যে প্রবলেম কোথা থেকে। তো সেকেন্ড স্টেপে আমি কি করেছি দেখুন, সেকেন্ড স্টেপে আমি ফোনটাকে খুলেছি, খোলার এই একটা চিত্র আমি দেখিয়েছি এবং বোর্ডের কন্ডিশন দেখলাম খুব ভালো ছিল, অরিজিনাল ব্যাটারি এখনো পর্যন্ত ইউজ করছে কাস্টমার। তো দেখুন ফার্স্ট হচ্ছে আমি ইএমসিটাকে তুলে নিয়েছি কোনো কিছু না করে। তো ইএমসি তোলার জন্য যারা ইএমসি রিলেটেড কাজ করে থাকি, ইএমসি তোলার জন্য আমি কিছু সেফটি ট্রিপস আপনাকে এখানে বলে দিচ্ছি। দেখুন ইএমসি তুললেই আমি সাধারণত দুটো টেপ দিই সাইডগুলো, কারণ একটা সাইডে দেওয়া আছে আমার সিলভার ফয়েল টেপ, একটি সাইডে দেওয়া আছে আমার সিলভার ফয়েল টেপ। দেখুন সিলভার ফয়েল টেপ আমি একটি সাইডে দিয়েছি, আরেকটি সাইডে দিয়েছি স্টিফন টেপ। কারণ স্টিফন টেপ আর সিলভার টেপের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে, কারণ স্টিফন টেপ একটু মোটা হয়, এতে হিট পড়লেও কিছু প্রবলেম হয় না, কিন্তু সিলভার ফয়েল টেপ একটু পাতলা হয়, বাট হিট এটা তো কনজিউম করতে পারে, কিন্তু চান্স আছে যে আপনার বেশি পরিমাণে সিপিইউতে ড্যামেজ হওয়ার। কারণ সিপিইউ যেহেতু আমার প্রবলেম নেই, তো সিপিইউতে বেশি পরিমাণে হিট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি এটা স্টিফন স্টেপ দিয়ে আটকে দিয়েছি এবং আমি তারপরে ইএমসিটাকে তুলেছি। তো এরকম যদি কোনো সময় আসে আপনাকে ইএমসি কীভাবে সেফটিভাবে রিমুভ করতে হয় আমি এটা আপনাদেরকে দেখাবো। তো থার্ড কাজে হচ্ছে দেখুন আমি সেফটিভাবে ইএমসিকে তুলে নিয়েছি, সেফটিভাবে ইএমসি তুলেছে, দেখুন কোনো পয়েন্ট একটাও কিন্তু মিসিং হয়নি। আর এবং আপনি দেখুন এই যে সাইডের দিকে যে সমস্ত পার্টসগুলি আছে এগুলো কিন্তু কোনোটাই কিন্তু এখান থেকে সরেও যায়নি, আমি একদম খুব সেফটিভাবে তুলেছি এবং এটা তুলতে আমার খুব সম্ভবত 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। তো কিভাবে সেফটিভাবে তোলা যায় ইএমসি, তার জন্য আমি আরেকটা আলাদা ভিডিও করে দেখাবো। তো দেখুন তারপরে আমি ইএমসিটাকে ক্লিন করেছি, ক্লিন করার পর ইএমসিকে রিভলভ করেছি। দেখুন বল তৈরি করেছি, বল তৈরি করার জন্য আমি একটু দামি মানে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির টুল ইউজ করতে আমি পছন্দ করি, কারণ এতে করে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয় এবং কাজ নিখুঁতভাবে হয়। আচ্ছা তারপরে দেখুন বল করার পর ফাইনাল আমি এটাকে বল মেকিং করেছি, আমি ফাইনাল শেপ দিয়েছি। দেখুন আমি এখানে হয়তো আমি এই পুরো বিষয়টাকে ভিডিওতে হয়তো আপনাকে দেখাতে পারতাম, কিন্তু দেখলাম যে এটা করা মানে আপনাদের ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, যার জন্য জাস্ট আমি স্লাইড হিসেবে আমি কিছু পিক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখুন তারপর কাজ যেটা হয়েছে, দেখুন ইএমসিকে তোলানোর পর আবার আমি ইএমসিকে বল করে বসিয়েছি, দেখুন এই যে বসিয়েছি। এরপরের কাজ হচ্ছে আমাকে ইএমসিটাকে ফুললি ক্লিন করেছি, ক্লিন করে আমার ইজিজেটাক বক্সের মধ্যে, এটা হচ্ছে বক্স ইজিজেটাক বক্স এবং এটা হচ্ছে আইসি বসানোর জন্য মডিউল। হ্যাঁ, তো এরপরে দেখুন আমি প্রোগ্রামে বসিয়েছি, আমি এটাকে আইসি বসিয়েছি, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাবার জন্যই আমি ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ যাতে আপনারা বুঝতে পারেন।
তো দেখুন এর পরের যে কাজটা হয়েছে তারপরে দেখুন আমি ইএমসিটাকে প্রোগ্রামিং করিয়েছি। এটা হচ্ছে ইজিজেটাক বক্সের একটা ইউজার ইন্টারফেস, কিভাবে আমরা কাজ করি বা এখানে কি দেখায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন এখানে যে বিষয়টাকে আমি দেখানোর সব থেকে চেষ্টা করছি, দেখুন ইএমসিকে যখন আমি বক্স দিয়ে যখন রিড ইনফো নিয়েছি, মানে ইএমসিটা দেখুন এখানে এসকে হাইনিক্সের ইএমসি এবং এখানে তার মডেল নম্বর, এখানে তার কোটেশন এবং এখানে তার রোম 1 রেম 2, দেখুন এখানে কত জিবির ইএমসি সেটাও দেখিয়ে দিয়েছে, 16 জিবির ইএমসি, তো এটাকে দেখিয়েছে। এবং এখানে দেখুন এখানে সব দিকে এটা হচ্ছে পার্টিশন লেভেল, পার্টিশন নয়, এখানে হচ্ছে ইএমসির ইনফরমেশন আছে। এবং এখানে দেখুন এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড, অর্থাৎ যে ইএমসির কন্ডিশন কিন্তু খুব খারাপ ছিল। আপনাদেরকে প্রথমেই বললাম যখনই এই ধরনের পোর্ট তৈরি হবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে ইএমসির কন্ডিশন খারাপ আছে, তো ইএমসিকে প্রোগ্রামিং করার প্রয়োজন। তো ইএমসিকে যখন আমরা তুলে যখন আমরা তার রিড ইনফো চেক করেছি, তো রিডিং নেওয়ার পরে ইএমসির কিন্তু কন্ডিশন খুবই খারাপ ছিল। এবং এখানে কিছু কেমন এখানে তার লাইফ টাইম এক্সটেনমেন্ট দেখুন এখানে সবই রেড কালার এসে গেছে, কারণ সাধারণত এই বক্সের একটা সুবিধা এটাই যে আপনার যে সেক্টরগুলি খারাপ হবে সেগুলোকে রেড কালার করে দেবে এবং মার্ক করে দেবে। তো এখানে ইএমসি কিন্তু খুব খারাপ কন্ডিশনে ছিল। তো যাই হোক সেখান থেকে আমরা রিকভারি করেছি। তো রিকভারি করার কিছুটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে এই স্লাইডের মধ্যে দেখানোর চেষ্টা করছি, কারণ প্রত্যেকটা ভিডিওটা এই কারণে দেখাচ্ছি, ভিডিওটা কিছুটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আরও কী কী সেক্টরগুলোকে প্রবলেম ছিল এবং কীভাবে রিপেয়ার হয়ে আসে। তো দেখুন ভিডিওটা। আচ্ছা দেখুন এখানে ভিডিওটা আপনারা দেখলেন, ভিডিওটা দেখার পর যেটা দেখলেন যে ইএমসির কন্ডিশন খুবই খারাপ ছিল এবং সেখান থেকে আমরা রিকভারি করে আবার ফ্রেশ কন্ডিশনে নিয়ে এসেছি। এবং ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসার পর যখন আমরা সিকিউরিটি ফাইলগুলোকে যখন আবার চড়িয়ে ওর উপর যখন ফ্লাশিং করেছি, ফ্লাশিং করার পর আমাদের ইএমসি ফুললি রেডি। কিন্তু দেখুন এখানে আরেকটা বিষয় যে ইএমসি তো আমাদের ফুল রেডি হয়ে গেছে, কিন্তু রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু এই অবস্থায় কিন্তু ইএমসি কিন্তু চালু হবে না, কারণ দেখুন এর পরের যে স্টেপটি পড়বে সেই স্টেপটিতে হচ্ছে ইএমসিটিকে বসাতে হবে। তো দেখুন আমরা এখানে ইএমসিটাকে বসিয়েছি, আমরা আবার একটা চিত্রতে দেখানোর চেষ্টা করেছি যে ইএমসি আবার কিন্তু আমরা প্রোগ্রামিং হয়ে যাওয়ার পর ইএমসিকে আবার বসাতে হবে ফোনের মধ্যে। তো আমরা এখানে বসিয়েছি, দেখুন সেফটিভাবেই বসিয়েছি এবং আপনাকে এখানে যেটা দেখানোর চেষ্টা করছি, দেখুন এই দিকের যে বোর্ডটি আছে আমার মাউসের দিকে দেখুন, দেখুন ইএমসিকে যখন আমি বসিয়েছি এবার বসানোর পর এটা ফাইনাল ইমেজ। তো এখানে দেখুন ইএমসি কিন্তু একদম পারফেক্টলি বসেছে এবং বোর্ডের উপর কোনো রকম স্ক্র্যাচ বা কোনো রকম কিন্তু কোনো রকম নোংরা হয়নি, কারণ একদম ফুললি ক্লিন করে দিয়েছি। হয়তো আমার ছবিটা তোলাটা একটু ডিফেক্ট এসেছে যার জন্য হয়তো এখানটা ব্লাড হয়ে গেছে, বাট ইএমসি বোর্ড কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, কোনো রকম মানে আপনি বোর্ডকে দেখার পর দেখলে বুঝতেই পারবেন না যে ইএমসি কাজ করা হয়েছে। আচ্ছা আরেকটা বিষয় দেখুন এখানে নিচের দিকে ছবি দিয়েছি আমরা, স্টিফন স্টেপের উপর একটা কিন্তু
কয়েন বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা একটা সবথেকে ভালো ব্যাপার। দেখুন আমি কিন্তু চাইনি যে আমার সিপিইউ এর উপর কোনো রকম হিট বেশি পরিমাণ পড়ুক, তার জন্য আমি স্টিফন স্টেপ দিয়েছি। স্টিফন স্টেপ হচ্ছে হিট প্রুফ আছে। আচ্ছা, তার উপর একটা কয়েন দিয়েছি। কয়েনটা দেওয়ার কারণ ওইটা, যখনই আমি এমসির উপর হিট দেবো, যে হিটটা বাকি হিটটা যেটা সিপিইউ এর উপর যাবে, যখন কয়েনের উপর যাবে তো হিটটাকে তাড়াতাড়ি অবজার্ভ করে নেবে। তো এই জন্য কয়েনটা দেওয়া। কয়েনটা একটা সেফটি পারপাসে ইউজ করা হয়, তো আমি সাধারণত এইভাবেই করি। তো দেখুন এটা কিন্তু আপনার এই ইএমসি তোলা এবং বসানো নিখুঁতভাবে, এই এক্সপিরিয়েন্সটা আসবে আপনি কতদিন কাজ করছেন তার উপর ডিপেন্ড করে। কারণ এটা একদিন রাতারাতি কখনোই আসে না। আপনার কাজের রাস্তা যত হাত ভালো হবে তত আপনি নিখুঁতভাবে কাজটা করতে পারবেন। তো তারপরে স্টেপে হচ্ছে, দেখুন আমরা এরপরে যখন আমরা ইএমসিটাকে বসিয়ে নেওয়ার পর আমরা আনলক টুল, আমার কাছে আনলক টুলেরও, এখানে আমরা Xiaomi Redmi 5 এবং ফার্স্ট ফাইল আমরা ডাউনলোড করেছি। এখানে আমি ডাউনলোডে 11.0.20 আমি লেটেস্ট ভার্সানই আমি এতে আপডেট করেছি। দেখুন যখন আমি আপডেট করে যখন ইনফো নিয়েছি, ইনফো নেওয়ার পর এখানে দেখুন, এখানে ইনফোতে তো এসে গেছে। এখানে দেখুন রিডিং সফটওয়্যার ইনফো ফেল্ড, অর্থাৎ আমরা প্রোগ্রামিংটা তো করেছি। কারণ আপনাদেরকে ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে প্রোগ্রামিং যখন হয় তখন কিন্তু সফটওয়্যার হয় না, সফটওয়্যার ওখান থেকে করা যায় না। ওটা বেটার হয় যে সফটওয়্যার পরে করা। কারণ দেখুন প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা বুট 2 এবং বুট 3 কে আমরা কিন্তু রিপেয়ার করেছি, এবং আরপিএমবি এটাকে রিপেয়ার করেছি, আর এক্সডিএক্সি ফাইল তার যে লেআউট সেটাকে রিপেয়ার করেছি। আমরা ফ্রেমওয়্যার যে পার্টিশনের মধ্যে ছিল, রোম 1 এর মধ্যে যে ফ্রেমওয়্যার পার্টিশন ছিল, সেই পার্টিশনটাকে আমরা ক্লিন করে দিয়ে সেখান থেকে রিমুভ করে দিয়ে আবার নতুন করে পার্টিশন মারিয়েছি। এরপরে কি হয়েছে, এখানে কিন্তু সিস্টেম, আমার ফোনটা চালু হওয়ার জন্য যে সিস্টেম ফাইলের প্রয়োজন পড়ে, যে সিস্টেম ওএসের প্রয়োজন পড়ে, সেই ওএসটা কিন্তু নেই বলেই কিন্তু এখানে দেখুন রিড ইনফোতে আপনাকে কিন্তু ফেল্ড দেখিয়ে দিয়েছে। তো তারপরে যখন আমরা ফ্লাশিং শুরু করে দিয়েছি, ফ্লাশিং শুরু করে দেওয়ার পরেও একটা চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এখানে আর একটা বিষয়, যে আমরা যখন ফ্লাশিং শুরু করে দিচ্ছি, দেখুন এখানে ফ্লাশিং শুরু করে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে পার্টিশনগুলো নিতে শুরু করেছে, এবং এখানে কিন্তু কোনো পার্টিশনই কিন্তু এরর মারছে না। আর একটা ব্যাপার দেখুন, আপনার আগের যে পোর্টটা ছিল এইচএস ইউএসবি ডায়াগনস্টিক পোর্ট, এখানে কিন্তু এইচএস ইউএসবি কিউডি লোডার পোর্ট। দেখুন কিউডি লোডার 9008, এই পোর্টটাই কিন্তু প্রয়োজন। আপনি যখন ইডিএল কানেকশন করবেন এবং সফটওয়্যার ঢোকার জন্য আপনার এইচএস ইউএসবি কিউডিএল লোডার 9008 এই পোর্টটারই কিন্তু প্রয়োজন পড়ে। এই পোর্ট যতক্ষণ না শো করবে আপনি কিন্তু ফ্লাশিং করতে পারবেন না। তো আগে ছিল ডায়াগনস্টিক পোর্ট, এরপরে এসেছে ইউডি লোডার পোর্ট। তো এই লোডার পোর্টেতেই একমাত্র সফটওয়্যার ফ্লাশিং হয়। আর এখানে দেখুন আমি এটা ফ্লাশিং করেছি। ফ্লাশিং করার মধ্যে আমি কিছুটা চিত্র নিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং এখানে এফআরপি আমরা ক্লিন করে দিয়েছি। তো এরপরে যেটা যাব, যে দেখুন আমাদের ফোন কিন্তু ওকে। দেখুন ফোনটাকে যখন আমরা অন করলাম, অন করার পরে আপনাকে চিত্র দিচ্ছি। আচ্ছা, অন করার পর অনেকের মধ্যে এই সমস্যা আছে যে ফোন তো চালু হয়ে যায়, তারপরে নেটওয়ার্ক থাকে না। দেখুন নেটওয়ার্ক, দেখুন আমি কিন্তু সঙ্গে সঙ্গে নেটওয়ার্কেরও একটা ছবি তুলে রেখেছি। কারণ দেখুন নেটওয়ার্ক, আপনার যদি এর আগে কোনো জায়গা থেকে কাজ করে থাকেন, অনেক সময় নেটওয়ার্কের ইস্যু এসে থাকে। কারণ দেখুন প্রপারলি আপনার যে বেস ব্যান্ডে, আপনাকে তো আগের ভিডিওতে বলেছি যে আরপিএমবি ফাইলের মধ্যে আপনার বেস ব্যান্ড থাকে এবং সিকিউরিটি পেজ থাকে, মানে ফোনের যত রকমের সিকিউরিটি সমস্ত কিছু আরপিএমবি ফাইলের মধ্যে থাকে। তো আপনার যদি কোনো কারণে ওই ফাইলের ব্যাকআপ নিতে মিসিং হয়, বা আপনি ঠিকভাবে যদি ওখানে ইনস্টল না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক কোনো মতেই আসবে না এবং আইএমইআই আপনার করাপ্টেড হয়ে যাবে। আমি আইএমইআইয়েরও ছবিটা দেখাচ্ছি, কারণ যেটা সবথেকে বড় সমস্যা হয়, মানে আমাদেরকে বেশ কিছু কাস্টমার বলেছে যে আমরা অন্য কোনো জায়গায় তো আমরা ফোনেতে তো ফ্লাশিং করতাম বা ইএমসি রিপেয়ার করেছি, কিন্তু আমার আইএমইআই করাপ্টেড হয়ে গেছে। মানে 10টা কাজ দিতে তার মধ্যে 6টা-7টা আইএমইআই করাপ্টেড হয়ে যায় বা ডিফল্ট হয়ে যায়। তো দেখুন এখানে আইএমইআইকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু আইএমইআই দেখানোটা একটা আনসিকিউর ব্যাপার, কারণ যে কাস্টমারের আমি ফোন করেছি তাকে সিকিউরিটি তার হ্যাম্পার হতে পারে, সেই জন্য আমি আইএমইআই কিছুটা অংশকে হাইড করে দিয়েছি। তো দেখুন এখানে আপনি প্রথমে দুটো 4টে নম্বর দেখুন এবং শেষের 2টো নম্বর দেখুন, আর প্রথমে এটা দ্বিতীয় আইএমইআইয়ের দেখুন, প্রথমের 4টি নম্বর এবং শেষের 2টি দেখুন। আপনারা এখানে দেখতেই পাবেন যে এটা কিন্তু ডিফল্ট আইএমইআই নয়, এটা কিন্তু অরিজিনাল আইএমইআই। কারণ অরিজিনাল যে কাস্টমারের আইএমইআই ছিল সেই আইএমইআইটাই আছে। যেহেতু ফোন আমার কাছে ডেড অবস্থায় এসেছিল, তো আমি তো প্রথমে চেক করতে পারিনি। তবে আমার যেটা ধারণা যে এটা কাস্টমারের 100% তারই আইএমইআই, জেনুইন আইএমইআই। কারণ যদি ডিফল্ট হয়ে যেত তাহলে সমস্ত নম্বরগুলোই কিন্তু একই হয়ে যেত। তো এই হচ্ছে একটা ফোন রিপেয়ারের জার্নি আপনাদের কাছে শেয়ার করলাম। দেখুন ইএমসি রিপেয়ার করার জন্য অনেকগুলো স্টেপ হতে পারে, এই স্টেপগুলোকে আপনাদেরকে ধ্যান রাখতে হবে। অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে ইএমসি হয়তো সঙ্গে সঙ্গে গেলাম আর করে দিলাম। তো দেখুন সঙ্গে সঙ্গে ইএমসি হয় না, কারণ দেখুন আপনাকে প্রথমত প্রবলেমটা খুব ভালোভাবে বুঝতে হয়, এবং প্রবলেম বোঝার পর স্টেপ পরে যেটা যে আপনার ইএমসির প্রবলেম না আপনার পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম। কারণ দেখুন ইএমসি তখনই আপনার কাছে ওয়ার্কিং করবে যখন তার পাওয়ার সাপ্লাই প্রপারলি ইএমসির মধ্যে পৌঁছবে। কারণ অনেক সময় দেখা গিয়েছে যে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হয়েছে,
হয়েছে, তার জন্য আপনার ইএমসি ওয়ার্ক করছে না, আর আপনি ইএমসিকে প্রোগ্রামিং করে ফেলেছেন, প্রোগ্রামিং করার পর দেখছেন যে ফোন আর চালু হচ্ছে না, সেম কন্ডিশন, ডেড কন্ডিশন। কারণ দেখুন আপনার প্রবলেমটা ধরাটাই মিস্টেক হয়েছে, কারণ আপনার যদি ওই জায়গাটায় নলেজ না থাকে কিন্তু আপনি এটা কাজটা করতে পারবেন না। কারণ দেখুন আপনাকে প্রবলেম ডিফাইন করাটা সবথেকে ক্রিটিক্যাল। মানে আমার মনে হয় এই জার্নির মধ্যে সবথেকে, মানে যারা মোবাইল ফিল্ডের মধ্যে আছে এবং যারা হার্ডওয়্যারের রিপেয়ার খুব ভালোভাবে করছে, সেই সমস্ত টেকনিশিয়ানরা জেনে থাকবে যে প্রবলেম ডিফাইন করাটা আজকের দিনে সবথেকে বড় টাফ। কারণ দেখুন প্রবলেম যদি আপনি সঠিকভাবে ধরতে পারেন তাহলেই আপনার ফোন রিকভারিতে আসবে, আর যদি প্রবলেম আপনি সঠিক না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি আন্দাজে করবেন এবং ফোন পুরোপুরি বরবাদ হয়ে যাবে, কোনো ফোনই রেডি হবে না। এটা আপনারা কিন্তু মন দিয়ে ভালো করে কিন্তু বুঝে নেবেন যে প্রবলেম ডিফাইন করাটা সবথেকে টাফ। কারণ আপনি যদি প্রবলেম না যদি ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনি সারা বোর্ডের সমস্ত আইসি চেঞ্জ করে ফেলবেন, সব কিছু করে ফেলবেন, কিন্তু ফোন চালুই হবে না। যে ইএমসির প্রবলেম ডিফাইন করার পর তারপরে কাজ পড়ে যে আপনার ইএমসিকে বোর্ড থেকে রিমুভ করা। তো আপনাকে খুব সেফটি পারপাসগুলোকে সেফটিভাবে আপনাকে এবং কম হিটেতে আপনাকে ইএমসিকে তুলতে হবে। কারণ দেখুন অনেক সময় এই প্রবলেমটা হয় যে অত্যাধিক হিট পড়ে যাওয়ার ফলে ইএমসি নষ্ট হয়ে যায় ভেতর থেকে। কারণ ইএমসি খুবই সফট একটা হচ্ছে ডিভাইস, এখানে খুব যদি বেশি হিট হয়ে যায় বা অত্যাধিক আপনি হিট দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে ইএমসি ড্যামেজ হয়ে যায় বা ঠিকঠাক কাজ করে না। সেই জন্য খুব অল্প হিটেতে এবং খুব প্র্যাকটিসের সাথে আপনাকে নলেজের সাথে ইএমসিকে তুলতে হবে। আচ্ছা, ইএমসি তোলার পর ইএমসিটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে এবং প্রত্যেকটা বল ওখানে দেখতে হবে যে কোনো বল যেন না মিসিং হয় বা ইএমসির মধ্যে থেকে কোনো বল যেন শর্ট না হয়ে যায়। তো এটা করার পর আমরা ইএমসি বক্সের মধ্যে, প্রোগ্রামার বক্সের মধ্যে দেবো এবং ওখানে প্রোগ্রামিং হবে। প্রোগ্রামিং হতে গেলেও এখানে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত সময় লাগে, কারণ আমাদেরকে সিকিউরিটি ব্যাকআপগুলোকে তুলতে হয়। তো ইএমসির সাইজ যত বড় হবে সেই হিসাবে আপনার টাইমটা লাগবে। যদি এটা 16 জিবি না হয়ে যদি আপনার 120 জিবি হয় ইএমসি, বা এখনের যে লেটেস্ট ইএমসি চলছে মানে 120 বা 125 জিবি, 128 জিবি যে ইএমসি, 120 নয় 128 জিবি, তো সেখানে হলে অনেকটা সময় লাগবে। আবার 64 জিবি হলে তার থেকে একটু কম লাগবে। তো আপনার ব্যাকআপ প্রসেসটা ডিপেন্ড করে যে আপনার ইএমসি সাইজ কতটা বড় আছে, কারণ তার মধ্যে তত পরিমাণ তার ফাইল লোড থাকবে এবং সেগুলোকে সম্পূর্ণ ব্যাকআপ নিতে হয়। তো ব্যাকআপ নেওয়ার পর ইএমসিকে ক্লিন করতে হয়, রিপার্টিশন করতে হয়, হেলথ চেকআপ করতে হয়, হেলথ রিপেয়ার করতে হয়, তারপর প্রত্যেকটা পার্টিশনকে স্টেপ বাই স্টেপ আপনাকে ওখানে সাজাতে হয়, তারপরে আপনাকে সিকিউরিটি ব্যাকআপ দিয়ে ইএমসিকে রেডি করতে হয়। রেডি করার পর আপনি তারপরে স্টেপ হচ্ছে আপনাকে ইএমসিকে আবার নতুন করে বল বানাতে হবে, বল বানিয়ে আপনাকে বোর্ডেতে লাগাতে হবে এবং লাগানোর পর আপনাকে আবার সফটওয়্যার করতে হবে, কারণ ওই অবস্থাতে ইএমসিতে সফটওয়্যার হয় না। আমরা আলাদা করে আবার কোনো টুলস দিয়ে, আপনার যদি পেড টুলস থাকে খুব বেটার হয়, ফ্রি টুলসেও অনেক সময় হয়ে যায়, তবে আমরা সাধারণত পেড টুল ইউজ করি, কারণ পেড টুলের মধ্যে অনেক ফিচার্স আছে যেই ফিচার্সগুলোকে আপনার ইএমসিকে ড্যামেজ করে না। তো সেখানে ফুল ফ্লাশিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার সেট রেডি হবে। তো এটা একটা বিশাল বড় জার্নি প্রসেস। এই জার্নি প্রসেসটা কোনো সময় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত সময় লাগে, বা তারও আর অনেক বেশি। আর সব থেকে বড় ব্যাপার, যখন আপনি ইএমসির কাজ করবেন তখন আপনার মধ্যে যেন ডিস্টার্বনেস না থাকে, আপনি যেন ফ্রি মাইন্ডেড হন, কারণ এখানে অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তারপরেই কিন্তু ইএমসি হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে পেরে থাকি তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। হ্যাঁ, যদি কোনো বিষয়ে আমি স্কিপ করে থাকি বা এরকম কোনো ইনফরমেশান আছে যেটাকে আমি ভুলে গিয়েছি, তো সেই ক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি প্রতিটা কমেন্টকে নিজে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং হ্যাঁ, আপনাদের যদি কোনো সুঝাব থাকে তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমার মেসেজ কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন এবং আপনার এরকম কোনো বন্ধুদের কাছে শেয়ার করুন যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন এবং যারা খুব হার্ডওয়্যার রিলেটেড এবং সিপিইউ আর ইএমসি নিয়ে কাজ করে। আমি তাদেরকে হেল্প করার জন্য সিপিইউ এবং ইএমসির আরও লেটেস্ট টিক নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাবলম্বন থাকবেন। আর হ্যাঁ, আপনারা একটাই কথা মনে রাখবেন যে মোবাইল রিপেয়ারিং আজকের দিনে ম্যাজিকের দ্বারা হয় না, সম্পূর্ণ লজিকের দ্বারা হয়। আর লজিক পেতে গেলে এই ধরনের ইনফরমেশন ভিডিও অবশ্যই দেখুন। নমস্কার।